বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে মাজি তামান্নাই আর মাজি শার্তি এটার সঙ্গে এবং এটা গঠন প্রণালী শেষ হয়েছে। ওকে, তো আজকে হচ্ছে আমরা পড়ব হচ্ছে ওকে এখান থেকে যে ফেলে হাল থেকে আমরা পড়ব। ফেলে হালের গঠন প্রণালী অর্থাৎ বর্তমানের অর্থ, যে আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি লিখতেছি, আমি পড়তেছি, আমি ঘুমাইতেছি, চলমানের অর্থ দিয়ে এটাকে বলে ফেলে হাল। এটার গঠন প্রণালী দেখি যে এইটা মাজি তামান্নাইয়া শার্তি এর শেষে শুধুমাত্র হে শব্দটি যোগ করলে ফেলে হাল এর সিগা গঠন হয়ে যায়। তো চলেন আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে মাজি তামান্নাই, দেখেন এই যে মাজি তামান্নাই বলতেছে এইটার শেষে শুধুমাত্র একটা হে যোগ করব। তো মাজি তামান্নাই কি আমরা বলছিলাম যে আমরে হাজারের সাথে শুধুমাত্র একটা তালিফ, এই যে তালিফ যোগ করলে মাজি তামান্নাই হয়, ঠিক আছে। এখন মাজি তামান্নাইয়ের সাথে শুধু আমরা একটা হে যোগ করব। কি যোগ করব? হে। যেমন দেখেন আমরা যদি এইভাবে দেখি, দেখেন লিখতা, এটা হচ্ছে মাজি তামান্নাই। মাজি তামান্নাইটা কিভাবে আমরা গঠন করছিলাম? এটা হচ্ছে ফেলে আমর থেকে লিখের সাথে আমরা একটা তা যোগ করব, হইল কি এই যে লিখতা। ওকে, লিখতা। এখন কি বলছে যে এটা হচ্ছে মাজি তামান্নাই। এখন এই মাজি তামান্নাইয়ের সাথে আপনাকে একটা হে যোগ করতে হবে। কি? হে, ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি কি হইলো, তাহলে বলেন কি হইলো। আমরা এখন বলবো লিখতা হে, লিখতা হে মানে কি সে লিখতেছে, সে লিখতেছে, অথবা আপনি সে না বলতে পারেন, সে বাদ দেবেন। ওকে, লিখতেছে। আবার যদি আমি বলি ধরেন আরেকটা আমরা উদাহরণ দেই, যেমন খা, কি খা, এটা হচ্ছে আমর, এটার সাথে আমরা একটা মাজি তামান্নাই করতে তা যোগ করব। কি? তা হইল কি খাতা। ওকে, এই খাতার সাথে আমরা একটা হে যোগ করব। কি হয়েছে? খাতা। হলো কি খাতা হে, মানে কি খাইতেছে। শফিক ভাই বুঝতেছেন? জি উস্তাদ জি। ওকে, তাহলে মাজি তামান্নাইয়ের সাথে যদি আমরা একটা হে যোগ করি তাহলে আমাদের বর্তমানের অর্থ দিবে। কি অর্থ দিবে? বর্তমানের অর্থ দিবে। যেমন আমরা যদি বলি, দেখেন আমরা বলি আ, এটা হচ্ছে আমরের সিগা, মানে আসো, আ, এটার সাথে আমরা একটা মাজি তামান্নাই তা যোগ করব, ঠিক আছে। আতা, মাজি তামান্নাই, হ্যাঁ, যদি আসতো, এই ধরনের অর্থ। তো মাজি তামান্নার সাথে আমরা একটা এখন হে যোগ করব। কি হইল? আতা হে, মানে আসতেছে, আসতেছে। ক্লিয়ার না ভাই? জি ভাই। ওকে, তাহলে কি বলছে এখানে খেয়াল করে দেখেন যে ফেলে হাল এর গঠন প্রণালী মাজি তামান্নাইয়া শার্তি এর শেষে হে শব্দটি বৃদ্ধি করলে ফেলে হাল এর সিগা গঠন হয়ে যায়। যেমন লিখতা, যদি লিখতো হতে লিখতা হে, ঠিক আছে, সে লিখতেছে। কি করতেছে? লিখতেছে। খাতা থেকে খাতা হে, খাইতেছে। যাতা থেকে যাতা হে, যাইতেছে, ঠিক আছে। মেয়ের সাথে তো আবার হু হয়ে যাবে না ভাইয়া? লিখতা হু, মেয়ে লিখতা হু, এই যে নাকি লিখতা হে, সবসময় হেই থাকবে? জি আমি লিখতেছি, এটার ইয়ে কি হবে? এটা আমরা পরে মেয়ে পড়বো। লিখতা হু। আপনি গঠন প্রণালীটা কি করেন, আচ্ছা ঠিক আছে। আমরা সামনে যাবো জি ভাই। ইনশাআল্লাহ। আমাদের সামনে আচ্ছা টোটাল আপনার ওই যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের সিগা দেখানো আছে, সামনে আমরা পড়বো, ঠিক আছে। এই যে এখানে আমাদের আছে, এই যে
এই যে আপনি এইভাবে আসবে, এই যে গঠন প্রণালী। আচ্ছা। হ্যাঁ, তো এটা আমরা যাবো, আমরা আগে গঠন প্রণালী শেষ করি। তাহলে এটা ক্লিয়ার, ফেলে হাল ক্লিয়ার। তামান্নায়ের সাথে জি। একটা হে যোগ করবো, তাহলে হে যোগ করব। বর্তমানে অর্থ দেবে। শফিকুল ইসলাম ভাই ক্লিয়ার? জি উস্তাদ জি। এখন ফেলে মুজারে এর গঠন প্রণালী। আমি বলছিলাম ফেলে মুজারের মধ্যে বর্তমান বা ভবিষ্যতের অর্থ থাকে। বর্তমান বা মানে ফেলে মুজারের মধ্যে ভবিষ্যতের। দুই ধরনের অর্থই থাকবে, বর্তমানের অর্থ থাকবে, ভবিষ্যতের অর্থ ভবিষ্যতের। থাকবে। ঠিক আছে, তো চলে এইটা গঠন করতে হলে কি করতে হবে? একেবারে সহজ। ফেলে আমরের ওয়াহেদে হাজের এর সিগার শেষে ইয়ায় মাজহুল বাড়িয়ে দিলে ফেলে মুজারে গঠন হয়ে যায়। চলেন আমরা চলে যাই, সংজ্ঞাটা কি বলছে বলতে পারবেন? ফেলে আমরের সাথে মাজহুল। ফেলে আমরের সাথে ফেলে আমরের ওয়াহেদে সিগার সাথে একটা ইয়ার মাজহুল যোগ করলেই ফেলে মুজারে গঠন হয়ে যায়। এইটা ছিল আমাদের সংজ্ঞা। এখন বলেন তো আমরের গঠন প্রণালীটা কি বলছিলাম আপনাদেরকে, কে বলতে পারবেন? ওই যে উস্তাদ জি, নুন তুলে দিলে নাকি? নুন আলিফ তুলে দিলে। এটা কি লিখনা? এটাকে কি বলে? এটা মাজদার নুন, আমলে আমলে না। মাজদার। জি। ওকে, মাজদার অর্থ কি? মূল নাকি? মাজদার হচ্ছে ক্রিয়া। ক্রিয়ামূল, ক্রিয়া না, ক্রিয়ামূল। ঠিক আছে, নুন আলিফ যেটা বাদ দিলে যেটা থাকে ওইটা ক্রিয়ামূল না নাকি? মানে আমি বলি মাজদার অর্থ কি? মাজদার অর্থ ক্রিয়ামূল। যেমন ভার, আচ্ছা। এটার অর্থ কি? ক্রিয়া। হ্যাঁ, ভার অর্থ কি ক্রিয়া না ক্রিয়ামূল? ক্রিয়া ভাইয়া। ক্রিয়া। ওকে, তাহলে ক্রিয়ামূলের ইংলিশ কি? নুন আলিফ বাদ দিতে হবে। নুন আলিফ বাদ দিতে হবে। ঠিক আছে, আলামতে মাজদার বাদ দিব, তে থাকলো কি? লিখ, তাই না ভাই? জি। লিখ মানে কি? লিখ মানে কি? আদেশ সূচক, লিখো। লেখ, লিখ মানে লেখো, লিখ মানে কি? লেখো। ঠিক আছে, আমরা হাজির। ওকে, তো আমরা এখন ফেলে মুজারের গঠন প্রণালীতে আমরা কি বলছিলাম? ফেলে মুজারের গঠন ফেলে আমরের সাথে সংজ্ঞাটা দেখেন কি বলছে, যে একটা ইয়ায় মাজহুল আপনাকে যোগ করতে হবে। এই আমরে ফেলে আমর যেটা আমরা বের করলাম এটার সাথে একটা ইয়ায় মাজহুল যোগ করব। এখন এই যে লিখ, ঠিক আছে, এটার সাথে আপনি একটা ইয়া, এই যে লিখ, ইয়া মাজহুল। হ্যাঁ, এই লিখ, এই যে লিখ আমর, এটার সাথে আপনি একটা ইয়ায় মাজহুল যোগ করেন, তাহলে কি হইল? লিখ। লিখে। কি? লিখে। লিখে অর্থ কি? লিখে। জানেন দুইটা অর্থ এখানে, লিখতেছে লিখবে। বা লিখবে, দুইটা অর্থ কিন্তু আছে এটা ভিতরে লুকায়িত। এইটা হচ্ছে ফেলে মুজারে বলে। আবার আরেকটা যদি উদাহরণ আপনাদেরকে দেই, আরেকটা উদাহরণ যদি আপনাদের দেই, যেমন জানা। জানা মানে কি? যাওয়া, তাই না ভাই? জানা মানে কি? যাওয়া। জানা। তো এটার যাওয়া। আমর কি? জানার আমর কি? জানা। যা। 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 শফিকুল ইসলাম ভাই কি বুঝতেছেন? জি উস্তাদ জি। এখন এই যা আমরের সিগা গঠন হয়ে গেছে, মানে কি? যাও। ঠিক আছে, এখন এই আমরের সিগা থেকে আমাদেরকে ফেলে মুজারে গঠন করতে হবে। এখন বলতেছে কি, আমরের সিগার সাথে একটাতে ইয়ায় মাজহুল যোগ করবেন, তাহলে এই যে ইয়ায় মাজহুল যোগ করেন, কি হইল? উচ্চারণটা হইল যায়। যায়। সরি, যায়।
না, এখানে 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 আরেকটি আছে, এখানে একটা ওয়াও দিতে হবে। ওয়াও ওই যে আলিফ আছে তো, হ্যাঁ। যাবে হবে। আচ্ছা, এই উদাহরণটা আমি এইটা আপনাদেরকে আমি একটু পরে দেখাই, এইটার আরেকটা উদাহরণ দেখাই। হ্যাঁ, এইটা কায়দাটা পরে দেখাচ্ছি। আরেকটা যেমন লিখনা পার, আচ্ছা পড়না দেখেন, পড়নাটা দেখেন, পারে পার না মানে কি পড়া, কি পড়া। বলে? পড়া। এটার আমর কি? পার পার। আমর হচ্ছে পার, ঠিক আছে? পার। হ্যাঁ, মানে পার। পড়ো, কি পড়ো। পড়ো। তো এইটার সাথে আমাকে যখন ফেলে মুজারের সিগা গঠন করবো তখন কি করতে হবে জানেন? পারহে। ইয়া কি কি মাঝুর কি হয়েছে? পারহে। পারহে মানে কি সে পড়তেছে বা পড়বে, পড়তেছে বা পড়বে। পড়তেছে বা পড়বে, পড়বে। দুই ধরনের অর্থ, তাই না? ক্লিয়ার জি। ভাই? ক্লিয়ার? ফেলে মুজারের হ্যাঁ। গঠন প্রণালী ক্লিয়ার আপনাদের? জি। ওকে, ইয়া মাঝুর। এখন একটা জিনিস খেয়াল করে রাখেন, এই যে আমরা এটা পরে 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 বলতে হবে না, পড়তেছে বা মানে প্রেজেন্ট ইন্ডিকেটিভ যেটা পরে, এইভাবে এটার অর্থ দিবে না। জি মানে পড়ে বললেন যে এটা পড়তেছে বা পড়বে, মানে পরে প্রেজেন্ট ইন্ডিকেটিভ বলে আর কি, যে আমি করি, আমি যাই, মানে এই অর্থ দিবে কিনা যে আমি পড়ি। হ্যাঁ, আমি এটা দিতে পড়বো, পারে। আমি যাবো, আমি খাবো। যেমন আমি পড়ি মানে কি, এটাও কিন্তু দুইটাই হইতে পারে। আপনার দুই ধরনের, সাধারণ অতীত যায় আবার চলমানও বুঝায়, বুঝতে পারছেন? আপনি মুজারে পড়াচ্ছেন না? হ্যাঁ, মুজারে পড়াচ্ছি। মুজারের ক্ষেত্রে বলছেন যে, এর ক্ষেত্রে বলছেন যে পড়তেছি বা পড়বে। এখন আমি পড়ি, তাহলে কি হবে? কথা বুঝি নাই ভাই। নে পড়তো। ওস্তাদ জি, আমি যতটুকু বুঝছি যে আমি পড়বো বা পড়তেছি, পড়তেছি বা পড়বো, হ্যাঁ। আমি ক্ষেত্রে সেটা কিভাবে ব্যবহার করবে? ওটা তো হি দিয়ে ব্যবহার করলো, তাই না বসেন ভাই? ওইটা আমি বলি, ওইটা চলে যাবেন হচ্ছে मैं पढ़ता हूँ। একটু আগে আপনার ইসেরই পড়াইছি আমি, এই যে এইখানে এই যে এখানে পড়াইছি আমি, ফেলে হালেরই পড়াইছি তো, খাইতেছে। এই যে সেটা তো- मैं खाता हूँ, मैं पढ़ता हूँ, আমি পড়তেছি। না না না, ওস্তাদ জি, আমি বলছি কি যে আপনি বলতেছেন পড়ে অর্থে হচ্ছে বলছেন যে পড়তেছি বা পড়বো, না, কিন্তু পড়তেছি বা পরে পড়বো পরে বলিনি তো ভাই, পড়তেছি তো, পড়তেছে বা পড়বে। পড়তেছে পড়বে মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছেন না, চলমান বোঝাচ্ছেন না? এটা একটা, এটা চলমানও বুঝায় আবার ভবিষ্যতও বুঝায়। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই আপনাকে প্রশ্ন করছি। তো এখন যখন সাধারণভাবে হেবিচুয়ালি যখন বলে যে অমুক খেলে বা অমুক পড়ে সব সময়, এই পড়া তখন কি এই পড়েই হবে না কি হবে, এটা বলছি আমি। না 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 না, পাড়হা পাড়হা আলিফ হবে তখন। হ্যাঁ, তাহলে আপনি যখন ইয়ে মাজহুল দিচ্ছেন তখন হবে কন্টিনিউয়াস আর ভবিষ্যৎ, ফিউচার, তাই তো? হুম, আমি ইনডিফিনিটে কিভাবে হবে পড়াটা এইটা বলছিলাম আর কি। আমি কি বুঝাইতে পারছি? আমি কিন্তু আপনার কথা বুঝি নাই। আচ্ছা ওস্তাদ জি, আপনি আগান। আচ্ছা, তারপরে বলতেছে যে আপনি ফেলে আমর থেকে একটা হে যোগ করবেন, করে লিখতেছে বা লিখবে, এই ধরনের অর্থ দিবে ইয়ার মাছ। এখন বলতেছে এখানে খেয়াল করেন যে যদি ফেলে আমলের শেষে আলিফ, ওয়াও অথবা ইয়া থাকে, যেমন দেখেন এই যে খানা, হ্যাঁ খা, যেমন ধরেন একটা মাছ দ্বারা আমরা দেখি, খানা, এইটা ফেলে আমর হচ্ছে খা। তো দেখেন আমরের খানা, তো এইখানে শেষে কিন্তু একটা আলিফ আছে, যদি এই ধরনের থাকে
তখন আমি ফেলে মুজারে গঠন করতে হলে আমাকে তো কায়দা অনুযায়ী আপনার ফেলে আমরের সাথে একটা ইয়া মাঝুল আনতে হবে। ইয়া মাঝুল, খেয়াল করে, জি ভাইয়া। ইয়া মাঝুল আনতে হবে। তো কিন্তু আমি ধরেন কায়দা অনুযায়ী ইয়া মাঝুল আনলাম, ওকে। এখন এইটা দেখেন তো কায়দা অনুযায়ী আমি কিভাবে উচ্চারণ করা কি পসিবল? পসিবল না। না। তো এমন তো অবস্থা বলতেছে যে একটা ওয়াও নিয়ে আসবা, তখন উচ্চারণ হবে খাবে, কি খাওবে, খাওবে, ঠিক আছে। একটা ওয়াও আনতে হবে যদি এই রকমটা থাকে। আর যদি এই ধরনের ওয়াও আলিফ অথবা ইয়া না থাকে তখন আর এই ওয়াওটা আনার প্রয়োজন নাই। যেমন এখানে আমরা একটা কায়দা দেখেন, যেমন এই যে দেখেন লিখ না, এটার আমল হচ্ছে লিখ। দেখেন শেষে হে আছে, এখানে কিন্তু আলিফও নাই, ইয়াও নাই, ওয়াও নাই, যার কারণে এইটার আপনার ফেলে মুজারে দেখেন লিখে আনছি। কি আনছি? লিখে, কারণ এর সাথে ইয়ায় মাঝুল যোগ করা যায়, লিখে, ঠিক আছে। কিন্তু এখানে কেন ওয়াও আনি নাই? কারণ প্রয়োজন নাই ওয়াও আনার। কিন্তু এখানে কেন আমি ওয়াও আনছি? যে একটু আগে পড়াইলাম, যেমন যাবে, তাহলে জানার মাজদারের আমর হচ্ছে যা, এইটার সাথে আমাকে ফেলে মুজারের জন্য ইয়ার মাঝুল যোগ করতে হবে, করছিলাম, কিন্তু ওইভাবে পড়া যায় না। এটার জন্য আমাকে একটা ওয়াও আনতে হবে। কি আনতে হবে? ওয়াও, যাবে, ঠিক আছে। ঠিক যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম, ওই এই যে খাবে। ভাই বুঝে আসছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? ওয়াওটা কেন আসবে? যেমন দেখেন এখানে পারনা, পারনা, এটার আমল হচ্ছে পার। এখানে আমি শুধু একটা ইয়া মাঝুল যোগ করছি। কেন? কারণ শেষে হে, শেষে আলিফও নাই, ইয়া নাই, ওয়াও নাই। যদি থাকতো তাহলে আমাদের ওয়াও যোগ করতে হইতো। বুঝে আসছে? জি ভাইয়া। ওকে, এখন বলতেছে এইটা হচ্ছে এই যে নিয়মটা, ওয়াও যোগ করার যে নিয়মটা, এইটা হচ্ছে মানে প্রাচীন উর্দুতে গ্রামারে এইভাবে যোগ মানে কায়দা ছিল। প্রাচীন উর্দু গ্রামারগুলোতে যখন আপনি যাবেন এই ধরনের কায়দা পাবেন, ওয়াও যোগ করতে হয়। কিন্তু বর্তমান আধুনিক যে উর্দু গ্রামার বলতেছে এখন এটার দরকার নাই, এখন এটা শেষে কি করে এইখানে এইভাবে দিয়ে এইখানে একটা হামজা দিয়ে দেয় এই ওয়াও এর পরিবর্তে। কিসের পরিবর্তে? ওয়াও এর পরিবর্তে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আধুনিক, এইটা হচ্ছে বর্তমান উর্দু গ্রামারে হচ্ছে এই নিয়ম, এইটা আধুনিক, ঠিক আছে। আর আগেরটা ছিল হচ্ছে প্রাচীন। আগেরটা কি? প্রাচীন, ঠিক আছে। আগেরটা প্রাচীন, ওয়াও যোগ করাটা হচ্ছে প্রাচীন নিয়ম, কিন্তু ওয়াও এর পরিবর্তে এখন ওই যে ইয়ার মাঝুলের উপর একটা হামজা দিয়ে দেয়, ঠিক আছে। ওই যে কে যেন একদিন গত ক্লাসে মানে প্রশ্ন করছেন যে ওস্তাদ এইটা কি, আমি বলছিলাম যে হামজা এইটা, তাই না। এই যে এখানে দেখেন আছে, এখানে আছে, এই যে দেখেন, এই যে এরপর বলতেছে যখন ফেলে আমরের শেষে হরফে ইল্লত ওয়াও আলিফ ইয়া হয় তখন ইয়ায় এর পূর্বে একটি ওয়াও বাড়িয়ে দিতে হবে। যেমন দেখেন খাওয়াবে, ঠিক আছে, খাইতেছে বা খাইবে। শুবে, শুয়ে, ঘুমাচ্ছে বা ঘুমাবে। পিয়ে, হ্যাঁ, আপনার পান করতেছে বা করবে। লক্ষণীয় যে আজকাল উর্দু ভাষায় ব্যবহারে ওয়াও এর পরিবর্তে এই যে ইয়া মাঝুলের উপর একটা হামজা, ঠিক আছে, ইয়া মাঝুলের মাথায় একটা হামজা যোগ করে ফেলে মুজারে গঠন করা হয়। যেমন খায়, খাচ্ছে বা খাবে। শুয়ে, ঘুমাচ্ছে বা ঘুমাবে। পিয়ে, পান করছে বা করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তিনটা জিনিস পাইলাম আমরা। কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা নিয়মই ক্লিয়ার হয়েছে ভাই ফেলে মুজারে? ভাই জি ভাইয়া। ওকে, এরপরে আমরা ফেলে মুস্তাকবিল পড়ে যাই। ফেলে মুস্তাকবিল, মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যতের অর্থ দিবে। কিসের অর্থ দিবে? ভবিষ্যতের অর্থ দিবে। ওকে, বলতেছে ফেলে মুজারের শেষে একটা গা যোগ করবেন। কি যোগ? গা, 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 গাফ আলিফ। গাফ আলিফ শব্দটি বাড়িয়ে দিলে ফেলে মুস্তাকবিল তৈরি হয়ে যায়। যেমন লিখে থেকে লিখেগা, খায়ে থেকে খায়েগা। হ্যাঁ, খায়েগা মানে কি? সে খাবে,
হ্যাঁ, লিখেগা সে লিখবে, ঠিক আছে। मैं লিখুঙ্গা আমি লিখবো, ঠিক আছে। গা, এই গাটা যখন পাবেন তখনই এটা কিসের অর্থে যাবে? ভবিষ্যতের অর্থে যাবে। ক্লিয়ার হয়েছে? এটার আমি গঠন প্রণালী লিখে দেখাইলাম না। ক্লিয়ার হয়েছে ভাই? জি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা দেখব যে আপনার এই মাঝে মুতলাক দিয়ে আমরা তো গঠন প্রণালী পড়ছি, ঠিক আছে। গঠন প্রণালী পড়ছি, এখন আমরা মাঝে মুতলাক দিয়ে আমরা পড়ব। হ্যাঁ, মাঝে মুতলাকে কিভাবে আপনার এক বচনের জন্য কিভাবে ব্যবহার করব, বহু বচনের জন্য কিভাবে ব্যবহার করব, তারপরে হচ্ছে আপনার দ্বিবচনের জন্য কিভাবে আমরা ব্যবহার করব, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, উর্দুতে এক বচন আর বহু বচন, এক বচন এবং বহু বচন, এই বহু বচনের মধ্যেই দুইজন বা ততোধিক এটা চলে আসবে, ঠিক আছে। আলাদা করে তারা দুজন পুরুষ বলার দরকার নাই, ঠিক আছে। তারা সকল পুরুষ আসলো মানে কি, এটা বেঁধে দুই বা ততোধিক, দুই বা ততোধিক, ওকে। দেখেন, वो এটা আনা মাজদার থেকে মাজি মুতলাক, वो আয়া এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ আসলো। वो আয়ে জমা মুজাক্কার গায়েব, তারা সকল পুরুষ আসলো, এটা দুই বা ততোধিক। वो आई আই ওয়াহিদে মুয়ান্নাস হাজের, না এটা হাজেন, এটা ভুল আসছে এখানে, এটা গায়েব হবে, এটা ভুল দিছে, গায়েব গায়েব গায়েব, এই যে গায়েব হবে, এইটা হবে এখানে, ঠিক আছে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, গায়েব গায়েব, ওকে। যে ও আই ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, সে একজন স্ত্রী আসলো। দেখেন, ও আয়া সে একজন পুরুষ আসলো, ও আই সে একজন স্ত্রী আসলো। ও আয়ে আয়ে জমা মুজাক্কার গায়েব, তারা দুজন বা সকল পুরুষ আসলো। ও আই জমা মুয়ান্নাস গায়েব, তারা সকল স্ত্রী আসলো। ভাই, এই এখন কিন্তু এগুলো মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে। এইগুলো যদি আপনি এই যে রূপান্তরগুলো যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু পারবেন না। এটা হচ্ছে সাধারণ অতীতকাল বোঝাচ্ছে। দেখেন, তু আয়া ওয়াহিদা মুজাক্কার হাজের, তুমি একজন পুরুষ আসলে। তুম আয়ে জমা মুজাক্কার হাজের, তোমরা সকল পুরুষ আসলে। তু আই ওয়াহিদা মুয়ান্নাস হাজের, তুমি একজন স্ত্রী আসলে। তুম আই জমা মুয়ান্নাস হাজের, তোমরা সকল স্ত্রী আসলে। मैं आया ওয়াহিদে মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহিদে মুজাক্কার মুতাকাল্লিম, ঠিক আছে। আমি একজন পুরুষ আসলাম। হাম আয়ে জমা মুজাক্কার মুতাকাল্লিম, আমরা সকল পুরুষ আসলাম। मैं आई ওয়াহিদে মুয়ান্নাস মুতাকাল্লিম, আমি একজন স্ত্রী আসলাম। হাম আই জমা মুয়ান্নাস মুতাকাল্লিম, আমরা সকল স্ত্রী আসলাম। বলেন তো, এই মাঝে মুতলাকের গর্দানগুলো আপনাদের বুঝে আসছে অর্থ সহ? প্রশ্ন আসেনি কোনো ভাই? ভাই, আমার কথা শুনতেছেন না? জি উস্তাদ জি। জি, শুনতেছি এখানে ভাই। তো আমি, যখন আমরা সকল স্ত্রীলোকের কথা বলবো তখন আ ই, পুরুষের কথা বললো আ এ, এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, আয়ে। এইখানে আর খেয়াল স্ত্রী করেন, এইটা হচ্ছে হামজা ইয়ায় মাঝুল, আর এইটা হচ্ছে জমার ক্ষেত্রে। আর এই মহিলাদের জমার ক্ষেত্রে হচ্ছে হামজা ইয়া আর নুনে গুন্না, হামজা ইয়া নুনে গুন্না, ঠিক আছে। এগুলো এগুলো কেন পড়বেন, এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, এইটাই নিয়ম। মেয়েদের ক্ষেত্রে এই যে আমরা বলি না যে মেয়েদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে, ছেলেদের ক্ষেত্রে এইটা যখন আপনি ভালো করে মানে আপনি বুঝতে পারবেন, তখন আপনার বাক্য তৈরি করতে আপনার সুবিধা হবে। এটা তাহলে হচ্ছে গুণনা, না গুণনা উচ্চারণটা নুনে রূপান্তরে গুন্না, নুনে গুন্না মানে এটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না। গুণনা। বুঝে আসছে? জি উস্তাদ জি।
ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? ওস্তাদজি যে যেমন তুমি একজন স্ত্রী আসলে, হুম, তু এটা কি আয়ে নাকি আই ওটা? একজন তুমি স্ত্রী, একজন স্ত্রী যদি বলেন তু আই, আচ্ছা যখন বহু তখন উচ্চারণটা কি হবে? তুম আই। ওদের মানে নুনটা উচ্চারণ হবে আর কি। না, নুনটা হালকা নাকে উচ্চারণ হবে, নাকে হালকা নাকে উচ্চারণ উচ্চারণ হবে হবে। হালকা নাকে, হ্যাঁ। ঠিক আছে জি ওস্তাদ। মহসিন ভাই? জি উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, এইটা গেল হচ্ছে মাজি মুতলাক। এখন দেখেন মাজি, একটু তো মাজি করিব দেখেন, মাজি করিব মানে হচ্ছে নিকটবর্তী অতীতকাল, আমরা এটা পড়ে আসছি। মাজি করিবের গঠন প্রণালীটা কেউ বলতে পারবেন? ভাই, মাজি করিবের গঠন প্রণালীটা কেউ বলতে পারবেন? ওস্তাদজি জি বলেন। মাজি কারিবের গঠন প্রণালী হচ্ছে মানে নিকট অতীত আর কি, যেটা গঠন প্রণালী, গঠন প্রণালী। সেটা হলো যে মাজি মুতলাকের শেষে একটা হে যুক্ত করলেই এর মাজি কারিব হয়ে যায়। মাশাআল্লাহ, এই যে বলতে আছে গঠন প্রণালী, দেখেন এই যে হে, শুধুমাত্র একটা হে যোগ করবেন, তাহলে মাজি দেখেন ও আয়া, ও আয়া সেম, শুধুমাত্র প্রত্যেকটা শেষে আপনি হে যোগ করবেন। এখন আসেন, এই দেখেন, তাহলে আপনার নিকটবর্তী অর্থ দেখেন। এখন শুধুমাত্র আমরা দেখবো এক বচনের ক্ষেত্রে কিভাবে, বহু বচনের ক্ষেত্রে দেখেন, ও আয়া হে, সে একজন পুরুষ এই মাত্র এসেছে। ও আয়ে হ্যাঁ, দেখেন জমার ক্ষেত্রে একটু পার্থক্য হয়েছে। এইটা হচ্ছে হে ইয়া নুনে গুন্না বহুবচনের ক্ষেত্রে। ও আয়ে হ্যাঁ, তারা সকল পুরুষ এই মাত্র এসেছে। ও আই হে, সে একজন স্ত্রী এই মাত্র এসেছে। ও আয়ে হ্যাঁ, তারা সকল স্ত্রী এই মাত্র এসেছে। পার্থক্য বুঝে আসতেছে ভাই? ঠিক আছে, তারপর দেখেন তু আয়া হে, তুমি একজন পুরুষ এই মাত্র এসেছো। তুম আয়ে হো, হো হবে, হো এখানে হো হবে। তোমরা তোমরা সকল পুরুষ এই মাত্র এসেছো। তু আই হে, তুমি একজন স্ত্রী এই মাত্র এসেছো। তুম আয়ে হো, তোমরা সকল স্ত্রী এই মাত্র এসেছো। मैं आया हूँ, আমি একজন পুরুষ এই মাত্র এসেছি। हम आए हैं, আমরা সকল পুরুষ এই মাত্র এসেছি। मैं आई हूँ, আমি একজন স্ত্রী এই মাত্র এসেছি। हम आए हैं, আমরা সকল স্ত্রী এই মাত্র এসেছি। ক্লিয়ার ভাই? প্রশ্ন আছে কি কোনো? বুঝলাম। কেন তুমি বামে টানতে রিক্সার পিছে থাকতে? ভাই বলেন, কোনো প্রশ্ন আছে কি? ভাই না উস্তাদ, না। সাজু ভাই, সাজু ভাই, এটা হলো দূরবর্তী অতীত। গঠন প্রণালী কি? মাজি কারিবের গঠন প্রণালী হলো মাজি মুতলাকের শেষে একটি থা যুক্ত করে দিলে, থা। সরি, মাশাআল্লাহ, থা যোগ করবে। এই দেখেন থা হয়ে গেছে, থা থে থি, থা থে থি থে। ঠিক আছে, দেখেন ও আয়া থা, সে একজন পুরুষ এসেছিল। ও আয়ে থে, তারা সকল পুরুষ এসেছিল। ও আই থি, সে একজন স্ত্রী এসেছিল। ও আয়ে থে, তারা সকল স্ত্রী এসেছিল। ও আয়ে, তু আয়া থা, তুমি একজন পুরুষ এসেছিলে। তুম আয়ে থে, তোমরা সকল পুরুষ এসেছিলে। তু আই থি, তুমি একজন স্ত্রী এসেছিলে। তুম আয়ে থে, তোমরা সকল স্ত্রী এসেছিলে। मैं आया था, আমি একজন পুরুষ এসেছিলাম। हम आए थे,
আমরা সকল পুরুষ এসেছিলাম। मैं आई थी, আমি একজন স্ত্রী এসেছিলাম। हम आए थे, আমরা সকল স্ত্রী এসেছিলাম। ওকে, ক্লিয়ার ভাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা। এরপরে মাঝি সাক্ষী সন্দেহের সূচক। মাঝি সাক্ষী সন্দেহ সূচক, ঠিক আছে? এটা গঠন করে না পড়ে আসি। মাইকটা মিউট করেন, অনেক আওয়াজ আসতেছে কাটটার জন্য। ওকে, দেখেন, মাঝি মুতলাকের সাথে শুধু হোগা এটা যোগ করব। ও আয়া হোগা, হয়তো সে একজন পুরুষ এসে থাকবে। ও আয়ে হোঙ্গে, হয়তো তারা সকল পুরুষ এসে থাকবে। ও আই হোগি, হয়তো সে একজন স্ত্রী এসে থাকবে। ও আয়ে হোঙ্গি, হয়তো তারা সকল স্ত্রী এসে থাকবে। তু আয়া হোগা, হয়তো তুমি একজন পুরুষ এসে থাকবে। তুম আয়ে হোগে, হয়তো তোমরা সকল পুরুষ এসে থাকবে। তু আই হোগি, হয়তো তুমি একজন স্ত্রী এসে থাকবে। তুম আই হোঙ্গি, হয়তো তোমরা সকল স্ত্রী এসে থাকবে। मैं आया होंगा, হয়তো আমি একজন পুরুষ এসে থাকবো। हम आए होंगे, হয়তো আমরা সকল পুরুষ এসে থাকবো। मैं आई होंगी, হয়তো আমি একজন স্ত্রী এসে থাকবো। हम आई होंगी, হয়তো আমরা সকল স্ত্রী এসে থাকবো। ভাই ক্লিয়ার? ভাই জি ভাইয়া। জি ভাইয়া। আপনাদের কাজ যেটা, এটা হচ্ছে আপনারা এইটা পড়বেন, সাথে সাথে অর্থটা মুখস্থ এইভাবে। ও আয়া হোগা, হয়তো সে একজন পুরুষ এসে থাকবে। ও আয়ে হোঙ্গে, হয়তো তারা সকল পুরুষ এসে থাকবে। ও আই হোগে, হয়তো সে একজন স্ত্রী এসে থাকবে। এইভাবে মানে উর্দুটার পাশাপাশি আপনাকে গর্দানের পাশাপাশি আপনাকে মানাটা পড়ে ফেলতে হবে। তাইলে একবার দুইবার তিনবার যখন পড়বেন তখন আপনাদের, তারপর বাক্যে যখন প্রয়োগ করবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার মাঝে ইস্তেমরারি চলমান অতীত। মাঝে ইস্তেমরারি কি? চলমান অতীত। দেখেন, ও আতা থা, সে একজন পুরুষ আসতেছিল। ও আতে থে, তারা সকল পুরুষ আসতেছিল। ও আতি থি, সে একজন স্ত্রী আসতেছিল। ও আতি থে, তারা সকল স্ত্রী আসতেছিল। তো আতা থা, তুমি একজন পুরুষ আসতেছিলে। তুম আতে থে, তোমরা সকল পুরুষ আসতেছিলে। তু আতি থি, তুমি একজন স্ত্রী আসতেছিলে। তুম আতি থে, তোমরা সকল স্ত্রী আসতেছিলে। मैं आता था, আমি একজন পুরুষ আসতেছিলাম। हम आते थे, আমরা সকল পুরুষ আসতেছিলাম। मैं आती थी, আমি একজন স্ত্রী আসতেছিলাম। हम आती थे, আমরা সকল স্ত্রী আসতেছিলাম। ওকে, এইভাবে পড়তে হবে। মাজিদ তামান্নাই ইয়া শার্তি, আকাঙ্ক্ষা সূচক। ও আতা, যদি সে আসতো। ও আতে, যদি তারা আসতো। ও আতি, যদি সে একজন স্ত্রী আসতো। ও আতি, এইটা একটু এখানে কি লিখছে? मैं आती, हम आती। ওকে, আচ্ছা। তারপর দেখেন, ও আতি, যদি তারা সকল স্ত্রী আসতো। তো আতা, যদি তুমি একজন পুরুষ আসতে। তুম আতে, যদি তোমরা সকল পুরুষ আসতে। তো আতি, যদি তুমি একজন স্ত্রী আসতে। তুম আতি, যদি তোমরা সকল স্ত্রী আসতে। मैं आता, যদি আমি একজন পুরুষ আসতাম। हम आते, যদি আমরা সকল পুরুষ আসতাম। मैं आती, যদি আমি একজন স্ত্রী আসতাম। हम आती, যদি আমরা সকল স্ত্রী আসতাম। এখানে একটা প্রশ্ন করার মতন একটা জায়গা আছে। কে কে ধরতে পারছেন প্রশ্নটা কোথায় আছে? উপরে। দেখেন তো, এখানে একটা প্রশ্ন করার জায়গা আছে। ও আতি। ও একজন না সকল স্ত্রী, দুটো একই যেটা। হ্যাঁ ওস্তাদ জি, আমি কি বলবো? হ্যাঁ, বলেন। যেমন যদি সে একজন স্ত্রী আসতো, যদি তারা সকল স্ত্রী আসতো, দুইটার ক্ষেত্রেই বো আতি হলো। এটা কি বলছেন নাকি? হ্যাঁ, মানে এখানে তো দেখেন, এখানে কি কি হয়েছে দেখেন, এই যে এই যে দেখেন, এখানে এখানে কি হয়েছে?
ওই গেল। ধরেন এই যে ও আই থি, ঠিক আছে, এখানে দেখেন তারা সকল স্ত্রী, জমার ক্ষেত্রে কি হয়